ক্রীড়াঙ্গনের সাম্প্রতিক ঘটনাগুলো নিয়ে আমাদের নিয়মিত যে আলোচনার আয়োজন জেবি গ্রুপ বিয়ন্ড দ্য গ্যালারিতে আপনাদের সাথে আছে আমি কনক মাহমুদ। আমাদের দর্শক, আমাদের আজকের বিষয় হচ্ছে বাংলাদেশ সুপার লিগ এবং এর ভবিষ্যৎ, এবং এই বিষয়ে আমরা আজকে আলোচনা করার জন্য আমাদের স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি চট্টগ্রাম আবাহনীর ফুটবল কমিটির চেয়ারম্যান এবং যিনি বাংলাদেশ সুপার লিগের উদ্যোক্তা একজন অন্যতম জনাব তরফদার রুহুল আমিনকে। তিনি আজকে আমাদের সাথে অনেক কিছু নিয়ে এই যে সাম্প্রতিক এই যে ডেভেলপমেন্ট রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করবেন বিএসএল এর ব্যাপারে, এবং তার পাশে যিনি রয়েছেন তাকে আমরা সবাই চিনি, তিনি বাদল রায়, সাবেক ফুটবলার এবং ফুটবল ফেডারেশনের সহসভাপতি পদে রয়েছেন তিনি। আপনাদের দুইজনকেই স্বাগত আমাদের স্টুডিওতে। দর্শক, আমাদের এই বাংলাদেশ সুপার লিগ এবং এর ভবিষ্যৎ নিয়ে আমরা যে আলোচনা করব, এতে যদি আপনাদের কার কোনো মতামত থেকে থাকে কিংবা প্রশ্ন থেকে থাকে, অবশ্যই আমাদের স্ক্রিনে দেখানো রয়েছে আমাদের নাম্বার, অবশ্যই আমাদের ফোন করবেন। তো আমি শুরুতেই চলে যাচ্ছি একটু রুহুল আমিন ভাইয়ের কাছে, যে এই খুব অনেক বেশি জোরে সোরে এসেছিল এই বিএসএল এর উন্মাদনাটা, এবং যে লোগো উন্মোচন অনুষ্ঠানটা হলো সেটা অনেক জাঁকজমকপূর্ণ ছিল। খুবই সংক্ষিপ্ত প্রোগ্রাম ছিল, কিন্তু বলা যাবে না যে খুব খারাপ হয়েছে, খুবই ভালো প্রোগ্রাম হয়েছে এবং সবাই বেশ উপভোগ করেছে অনুষ্ঠানটা। তারপরে আসলে যে একটা ঘোষণা এসেছিল, ঘোষণা না, প্রসঙ্গটা উঠে এসেছিল যে হয়তোবা পিছিয়ে যেতে পারে টুর্নামেন্টটা। এই ব্যাপারে আসলে আপনার কোনো ব্যাখ্যা রয়েছে? এই ব্যাপারে আসলে যে নভেম্বর ডিসেম্বর যেটা আমাদের আগের প্ল্যান ছিল, আমরা বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সাথে ওনাদের সাথে বসে আমরা যে প্রিলিমিনারি প্ল্যানটা করেছিলাম, কিন্তু ওখানে আমরা দেখেছি যে ওই সময় ক্রিকেটের বিপিএল শুরু হচ্ছে। তো আসলে আমাদের তো দর্শক যেটা আছে, আমাদের টোটাল সীমিত যে অবস্থা আছে, সেখানে দুইটা ফ্র্যাঞ্চাইজি লিগ একসাথে ওভারল্যাপিং হয়ে যাবে। তো যেহেতু এটা ওভারল্যাপিং হয়ে যাবে, এই জন্য আমরা চিন্তা করেছি, আমরা ফুটবল ফেডারেশনের সাথে এটা নিয়ে আলোচনা করতেছি যে নভেম্বর ডিসেম্বরটাকে শিফট করে আমরা জানুয়ারি ফেব্রুয়ারিতে আমরা আরম্ভ করতে পারি কিনা। এটাই হচ্ছে মূল বিষয়, অন্য কোনো বিষয় নাই। যাতে করে দর্শকরা সবাই দুইটা লিগই, যেটা ক্রিকেট, যেমন ক্রিকেটের একটা বিশাল একটা অবস্থান আছে বাংলাদেশে, সবাই যাতে ক্রিকেট, আমিও ক্রিকেট দেখি, ক্রিকেট খেলা দেখি, তো সবাই যেমন ক্রিকেট খেলাটা দেখতে পারে, এট দ্য সেম টাইম আবার এই নভেম্বর ডিসেম্বর যাতে আমাদের বিএসএলটা যখন শুরু হবে, এই ফ্র্যাঞ্চাইজি বেড়ে, তো একটা নতুন একটা জিনিস শুরু হতে যাচ্ছে, এটাতে সাথে সবাই এটা অংশগ্রহণ করতে পারে, এইটাকে মাথায় রেখে এইটা আলোচনা করা হচ্ছে আর কি। এই ব্যাপারে কি আসলে আমাদের যে ফুটবল ক্যালেন্ডারটা হয়ে থাকে প্রতি সিজনে, সেটার কোনো প্রভাব রয়েছে কিনা? যে আমাদের আসলে আপনি বিপিএল এর দিকটা দেখছেন, অথচ আমাদের যে প্রিমিয়ার লিগ এবং তারপরে শেখ কামাল আন্তর্জাতিক গোল্ড কাপ, কতগুলো টুর্নামেন্ট কিন্তু এরপর চলে আসে। এটা ব্যাপারে যেটা আলোচনা যেটা হয়েছে, উনি বাদল দ্বারা ভালো বলতে পারবেন। তবে এবারে ওনারা যেটা করতেছেন, আমি যেটা আলোচনা আমাদের সাথে যেটা বুঝতে পেরেছি, সেটা হচ্ছে যে সেপ্টেম্বরের ভিতরে এবারে বিপিএল কমপ্লিট হয়ে যাবে, বাংলাদেশ প্রিমিয়ার লিগ, এবং অক্টোবরে যে আমাদের যে গত বছর যেমন অক্টোবরে আমরা শেখ কামাল ইন্টারন্যাশনাল ক্লাব কাপ 2015 করেছিলাম, এবারে শেখ কামাল ইন্টারন্যাশনাল ক্লাব কাপ 2016 আমরা করব, অক্টোবরের মিডিল থেকে শুরু হবে। তো এটা অক্টোবর মিডিল থেকে নভেম্বরের 10 তারিখের মধ্যে কমপ্লিট হয়ে যাবে। তো হয়ে গেলে অটোমেটিক্যালি এটা ক্যালেন্ডারে কোনো খুব বেশি প্রভাব পড়বে বলে মনে হয় না, এবং এজ ইউজুয়াল ওনাদের যে সিস্টেম যেটা করতেছে সেই সিস্টেমের ভিতরে এটা ফিট হয়ে যাবে, এটা আমার মনে হচ্ছে। এটা বাদলদা, আসলে যখন বিএসএল এর প্রসঙ্গটা উঠে এসেছিল, তখনই কিন্তু আসলে ফেডারেশন চেষ্টা করছিল এবং ফেডারেশন থেকে বলা হয়েছিল এবার একটি পূর্ণাঙ্গ ফুটবল ক্যালেন্ডার তৈরি হবে, যেটা নিয়ে আসলে প্রতি বছরই ক্লাবগুলো অভিযোগ জানায়, অনুরোধ করে এবার একটা পূর্ণাঙ্গ ফুটবল ক্যালেন্ডার হবে, এবং সেখানে এই টুর্নামেন্টগুলো যেগুলো হতে যাচ্ছে বিএসএল এর প্রথম আসর সহ, সেগুলো মানে সঠিকভাবেই নির্ধারণ করা হবে কবে থেকে শুরু হবে। এই ব্যাপারে আসলে কত দূরে এগিয়েছে ফুটবল ফেডারেশন? ধন্যবাদ কনক তোমাকে। একটু আগে উনি বলছিলেন যে আসলে ক্রিকেটের সাথে আবার ফুটবলের ফ্র্যাঞ্চাইজিরা যেন কোন রকমের ওভারল্যাপিং না হয় আর কি। অ্যাকচুয়ালি অনেক কিছুর উপর নির্ভর করে। আমরা জানেন সামনে আমাদের ইলেকশন আছে, তারপরে এই যে সুপার লিগটা হবে, এটা একটা নতুন জিনিস আমাদের ফুটবলের জন্য, এবং আমরা যেভাবে এটাকে শুরু করেছি এবং যেভাবে এটাকে নিয়ে আমরা পর্যালোচনা করছি সারা দেশব্যাপী, মানুষের কাছে অনেক সাড়া পড়েছে। তা আমরা আসলে বসে নেই, আমরা তারপরও সামনে ইলেকশন থাকলেও আমাদের যেটা করণীয় সেটা আমরা করে যাব। সেই জন্য উনি যেটা বললেন যে প্রথমত একটা ডিক্লারেশন ছিল যে নভেম্বরের মধ্যে শুরু করা যায় কিনা, আমরা তো আসলে কোনো মানে চূড়ান্ত সিদ্ধান্ত নেইনি। চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে যে সমস্ত জিনিসগুলো আছে, যেহেতু এটা নতুন একটা জিনিস, সুতরাং এখানে দেশি বিদেশি সমস্ত কিছু, এখানে বিশেষ করে বিদেশের জিনিসগুলো এখানে বেশি সম্পৃক্ত, সুতরাং সবগুলো মিলেই কিন্তু করতে হবে। আর আপনি জানেন যে আমাদের কিছু কিছু জিনিস আছে যেগুলি আমাদেরকে স্বীকার করতে হবে, কিছু এমন কিছু জিনিস এসে পড়ে, যেমন আপনার আমাদের যে সবচেয়ে বড় লিগ বাংলাদেশ বিপিএল,
এই বিপিএল চালাতে যে প্রায় সময় দেখা যায় আমাদের হুচুট খেতে হয়, ন্যাশনাল টিম বাইরে যায়, ক্লাবের কিছু ন্যাশনাল ইন্টারন্যাশনাল এনগেজমেন্ট থাকে, সেগুলি দ্বারা বাইরে যায়। আমরা এবার চেষ্টা করব যাতে এবার পারবো কিনা আমি জানি না, আমাদের ভবিষ্যতে যদি আমরা আবার আসি তাহলে আমরা চেষ্টা করব যাতে বাংলাদেশের সর্বোচ্চ যে লিগটা, সেই লিগটা যেন কোন রকম ভাবেই কোনো হুচুট না খায়। এতে কিন্তু অনেকগুলো জিনিস খারাপ হয়, সেগুলো ফুটবলারদের পারফরমেন্স খারাপ হয়, ক্লাবদের একটা চলার পথে তারা একটা ভালো খেলা খেলতেছে, আমরা প্লেয়ার ছিলাম, একটা ভালো খেলার জন্য কিন্তু একটা হাইপ তৈরি হয়, সেই হাইপে যদি আপনি আমাকে স্টপ করে দেন তাহলে সেই ক্লাবটাও তার ক্ষতির শিকার হয় এবং প্লেয়াররাও ক্ষতির শিকার হয়। তা আমি বলবো যে এখন যেটা উনি আমাদেরকে বলছেন, উনার কথাগুলি বলছেন, আমরা নিশ্চয়ই ফুটবল ফেডারেশন সিদ্ধান্ত নিব যে আমাদের লিগটা কবে শেষ হচ্ছে, এবং এর মধ্যে যদি আবার ক্রিকেট ঢুকে পড়ে তাহলে ক্রিকেটের পরে আমরা করা যায় কিনা সেটা দেখব। কারণ একই জিনিস কাউকে তো চ্যালেঞ্জ করা যাবে না, কারণ তারা করছে তারপরে আমরা করবো। যেহেতু তারা পুরনো বিপিএল করছে, তাদের অবশ্যই ক্যালেন্ডারের প্রতি আমাদের গুরুত্ব থাকবে, তারপরে আমাদেরটা করব। আমি ডেফিনেটলি এই পর্যন্ত আমাদের সাইড পাওয়ার ট্যাগ যে আমাদের পৃষ্ঠপোষক হিসাবে ওনারা যেই হাইপটা তৈরি করেছেন মানুষের মধ্যে, সেই হাইপটার জন্য আমি মনে করি, আপনি দেখেন আমরা কিন্তু অনেক বড় বড় অনুষ্ঠান করছি, হয়তো এটার কন্টিনিউশন নিয়ে অনেক ধরনের আলোচনা সমালোচনা হচ্ছে। তারপর আমি বলবো যে আমরা যে জিনিসগুলো করছি অতীতে তো কেউ করেন নাই, ভবিষ্যতে যদি কেউ করেন তাহলে আমরা তাদেরকে বাহবা জানাবো, তবে এর আগ পর্যন্ত আমাদেরকে একটু সহযোগিতা করার জন্য আমি আহ্বান জানাবো। এখানে একটা কথা কিন্তু প্রাসঙ্গিকভাবে চলে আসে, আপনিও বলেছেন নির্বাচনের ব্যাপারটা। তো সেক্ষেত্রে আসলে দেখা যায় যে এমনও সম্ভাবনা ছিল যে পরবর্তী মানে নির্বাচনটার পর আসলে বিএসএল এর যে কার্যক্রম সেটা শুরু হওয়ার কথা ছিল। তো এই ক্ষেত্রে আসলে নির্বাচনটা কি বাংলাদেশ সুপার লিগ আয়োজনের ক্ষেত্রে কোনো প্রভাব পড়বে কিনা, এবং নাকি বাংলাদেশ সুপার লিগ নিজের পথে এগোবে? আমি আপনার কাছে যাবো, তার আগে একটু আমি একটা জিনিস এনশিওর করতে চাই যে আমরা দেখেন আমরা কিন্তু খেলোয়াড়, আমরা অর্গানাইজার, সুতরাং এখানে ফুটবল আমাদের মূল বিষয়, আমাদের মূল ফোকাসিং পয়েন্ট হচ্ছে ফুটবল। ফুটবলে আমরা যতদিন থাকবো, ইলেকশনের আগ পর্যন্ত আমরা ফুটবলের জন্য কাজ করে যাব, এবং এই ফুটবলের জন্য যা যা করার দরকার আমরা থাকতে পারি কি না পারি এটা হচ্ছে আমাদের ডেলিগেটদের উপর, সারা দেশের যারা ফুটবল চালায় তাদের উপর নির্ভর করবে। আগামী মাসের শেষের দিকে নির্বাচন হবে, নির্বাচনের আগ পর্যন্ত যে সমস্ত ক্যালেন্ডারগুলি আছে, যে বিষয়বস্তুগুলি আছে, সেগুলি কন্টিনিউয়াস প্রসেস হিসেবে চলতে থাকবে। আমি মনে করি আমরা তো অনেক হুচুট খেতে খেতে এই জায়গায় এসেছি, আমরা কিন্তু অনেক কাজ করেছি। হ্যাঁ, আমাদের রেজাল্টের দিক থেকে আলোচনা করলে আমাদের কিছু ব্যর্থতা আছে, এটা অস্বীকারের কিছু নাই, কিন্তু হোল জিনিস নিয়ে এত ব্যর্থতার কিছু নাই। আমি মনে করি যারা আমরা ফুটবল ভালোবাসি, আমাদের সময় আসছে, আমরা আসেন সবাই মিলে একত্রে কাজ করি, কাজ করলে পরে এই ভুল বুঝাবুঝি থাকবে না। কারণ আমাদেরকে ফুটবলের জন্য কাজ করতে হবে, ফুটবলের রেজাল্টও আনতে হবে, ভালো প্লেয়ার তৈরি করতে হবে। এই যে দেখেন আজকে এত বড় জিনিসের পরেও বিসিএল এর মতো একটা প্রায় 150 কোটি টাকা 200 কোটি টাকা যেখানে ইনভেস্ট হবে, তারা এগিয়ে আসছে। তারা কেন এগিয়ে আসছে? তারা নিশ্চয়ই কোথাও না কোথাও তারা একটা কনফিডেন্স পাচ্ছে যে বাংলাদেশের ফুটবলের উঠে যাওয়ার একটা সুযোগ আছে। সুতরাং এইগুলি কিন্তু একটা প্লাস পয়েন্ট। কারণ উনি দেখেন, উনি একজন ব্যবসায়ী মানুষ, উনি আমাদের কাছে এই একজন ফুটবল প্রিয় মানুষ, ক্রিয়া পাগল মানুষ, ওনাদের পুরো কোম্পানি আসছে আমাদের কাছে, এখানে তার 150-200 কোটি টাকা ইনভেস্টমেন্ট, সোজা কথা না। সুতরাং এখানে কিন্তু আমি মনে করি আমরা যা করছি আমরা সঠিক পথে এগোচ্ছি। আমাদের নেক্সট টাইমে আমরা এই কয়দিন যে এক্সপিরিয়েন্সটা গ্রহণ করলাম, সেই এক্সপিরিয়েন্স থেকে ডেফিনেটলি আমি মনে করবো আগামী বছর যদি আমরা ইনশাল্লাহ আমাদেরকে ডেলিগেট, আমাদেরকে নির্বাচনে আমরা যদি আসতে পারি, অনেক কিছু পরিবর্তন হবে। আজকে যে ক্যালেন্ডার কথাগুলি বলছেন, আমিও নিজে স্বীকার করি মাঝে মাঝে হুচুট খাচ্ছি, ক্যালেন্ডারটা ঠিক মতো হচ্ছে না। নেক্সট টাইম থেকে কিন্তু এইগুলি আর থাকবে না, আই এম শিওর। সুতরাং আমি মনে করি বিপিএল একটা বিশাল ব্যাপার, বিএসএল, সুতরাং এই বিএসএল এর যে বিষয়টা, এটা বাংলাদেশের ফুটবলের একটা বিশাল নাড়া দেবে। কারণ আমাদের নতুন প্রজন্ম যারা আসছে, তারা বিদেশের সাথে খেলবে, বিদেশি কোচিং স্টাফদের সাথে খেলবে। এই যে বিষয়টা, এই বিষয়টা কিন্তু আমি মনে করি ফুটবলে বাংলাদেশের একটা নতুন মাত্রা, যদিও আমাদের পার্শ্ববর্তী দেশে হয়েছে, কিন্তু এখানে যেটা হবে এবং যেটা আমরা করতে যাচ্ছি এবং ওনাদের যে পরিকল্পনা রয়েছে, সেই পরিকল্পনার সাথে আমরা একত্রিত হয়ে যে জিনিসটা করব, সেখানে একটা আমি বিশ্বাস করি যে সামনে আমাদের দর্শকদের জন্য, আমাদের ফুটবলের জন্য একটা বিশাল জিনিস সামনে আসছে, যেটা দিয়ে ফুটবলের ভবিষ্যৎটাকে আমরা একটু পরখ করতে পারবো বলে বিশ্বাস করি। জি, বাদল দা, একজন দর্শক আছেন আমাদের সাথে, তিনি আমাদের সাথে কথা বলতে চান। দর্শক কে আছেন আমাদের সাথে? আপনার নাম বলে প্রশ্নটি করুন।
জি আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম সালাম। আমার নাম অনিক, আমি কুমিল্লা থেকে বলছি। জি বলুন। আমি বলতে চাচ্ছি যে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের 6 জন ফুটবলার শৃঙ্খলা ভঙ্গের দায়ে বিভিন্ন মেয়াদে শাস্তি পেয়েছে। তো এর মধ্যে জাহিদ হাসান এবং মামুনুল ইসলাম 1 বছর করে নিষিদ্ধ। তো এক্ষেত্রে টিম ম্যানেজমেন্টের উপরে কোনো দায় বর্তায় কিনা? জি আপনাকে ধন্যবাদ। যদিও আপনি যে প্রশ্নটি করেছেন এটি আসলে আমাদের অনুষ্ঠান, আমাদের আজকের পর্বের যে বিষয়টি রয়েছে তার সাথে যায় না, তবু আমরা এই ব্যাপারে আলাপ আলোচনা করার চেষ্টা করব। তো আমি রুহুল আমিন ভাইয়ের কাছে আবার যেতে যাচ্ছি যে এই যে বাদল দা একটা কথা বললেন যে একটি ব্যবসায়ী প্রতিষ্ঠান এগিয়ে এসেছে, এত কিছুর পরও তারা ফুটবল ফেডারেশনকে বিশ্বাস করছে। তো ব্যবসায়ী প্রতিষ্ঠান হিসেবে অবশ্যই আপনারা কোনো প্রজেক্টে হাত দিয়েছেন, নিশ্চয়ই সেখান থেকে একটি ভালো প্রতিদান পাওয়ার আশায়। তো সেই ক্ষেত্রে আসলে আপনারা কিরকম প্রতিদান আশা করছেন, আর আপনারা আসলে ফিডব্যাক কিরকম পাচ্ছেন? এই যে এতগুলো ইভেন্ট হলো, এই লোগো উন্মোচন সহ ফিডব্যাকটা কিরকম? আসলে এটা একটা কমপ্লিটলি নতুন একটা প্রজেক্ট এবং নিউ প্রোডাক্ট, আমরা বিজনেসের ভাষায় এটাকে বলা হয় একটা প্রোডাক্ট বিএসএল। তো এইটা নিয়ে যখন আমরা মাঠে এসেছি, আমরা যখন বিএফএফ এর সাথে কথা বলেছি, প্রথম দিন থেকেই আমরা যে কর্পোরেশনটা পাচ্ছি এবং টিল এই লাস্ট উইক পর্যন্ত আমাদের যে বিএসএল এর লগো উন্মোচন পর্যন্ত এবং কন্টিনিউ সামনে আমাদের যেগুলো আছে, আমরা আসলে মানে এখানে কারা কাজ করতেছে, আমরা কি সাইপোর্টে কাজ করতেছে না বিএফএফ কাজ করতেছে, আমরা কিন্তু এটাকে ডিফাইন করতে পারতেছি না। ইটস এ টোটাল টিম হিসাবে কাজ করে যাচ্ছি। এবং আমি মনে করি যে এইভাবে যদি আমরা ইভেন আপনারা দেখেছেন যে আমরা গত মাসে 3টে স্টেডিয়াম অলরেডি আমরা ভিজিট করেছি। স্টেডিয়ামগুলোর উপরে কাজ অলরেডি ওনারা রিপোর্টিং রেডি করতেছে এবং নেক্সট আগামী 1 সপ্তাহ পর থেকে আরো বাদ বাকি 2-3টার মধ্যে আমরা ভিজিটটা শেষ করবো করে স্টেডিয়ামের যে বিষয়গুলো আছে এগুলো নিয়ে আমরা অলরেডি মিনিস্ট্রিতে, আমরা বাদলদার নেতৃত্বে আমরা যে মিনিস্ট্রিতে 2 দফা মিটিংও করেছি এবং অলরেডি মিনিস্ট্রি এটা নিয়ে কাজ করতেছে স্টেডিয়ামগুলোকে সংস্কার করে একটা খেলার উপযোগী করা যায়, আন্তর্জাতিক মান যতটুকু পারা যায় এই টাইমের মধ্যে উইথ দ্য লিমিটেশন। তো আমরা যেভাবে একসাথে কাজ করে যাচ্ছি, এখানে কোনো ডিফাইন আমরা বুঝতে পারতেছি না এবং এটা খুবই আন্তরিকতার সাথে কাজ করে যাচ্ছি এবং আমরা আশা করতেছি যদি এভাবে আমরা কন্টিনিউ করতে পারি, উই ক্যান গিভ এ গুড থিংস ইনটু দ্য বাংলাদেশ এবং জাতির এবং সমগ্র বাঙালি জাতি এটা একটা নতুন ধরনের ফুটবল দেখতে পাবে, যেটা আমাদের প্রজন্ম এবং আগামী প্রজন্ম যারা আসতেছে তাদের জন্য ফুটবলকে নিয়ে সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য এটা একটা বিশাল মানে স্টেপ আপ একটা জিনিস তৈরি হচ্ছে। আর আপনারা যে আয়োজনটা করছেন অবশ্যই ফুটবলের প্রতি ভালোবাসার থেকেই করছেন, তবে একটি ব্যবসা প্রতিষ্ঠান হিসেবে অন্ততপক্ষে যে ফুটবল থেকে এই আয়োজন থেকে যে প্রতিদানটুকু আপনারা পাওয়ার আশা করছেন, সেই ক্ষেত্রে আপনারা কতটুকু আশাবাদী? আমরা আসলে আশাবাদী। আমরা যে ক্যালকুলেশনটা করে যাচ্ছি এখন, স্টিল উই আর ডুইং দ্য ক্যালকুলেশন এবং এখানে যে সমস্ত ক্লাবরা আসবে, আপনার ফ্র্যাঞ্চাইজিরা যারা আসবে তারা এখানে লসের কোনো সম্ভাবনা নাই। এখানে যেহেতু ইট ইজ এ বিজনেস কনসেপ্টে আমরা যাচ্ছি এখন, কারণ সারা পৃথিবীতে ফুটবল বাংলাদেশের বাইরে যেহেতু আপনি চলে যান, শুধু বাংলাদেশে আমরা করতে পারতেছি না, কিন্তু বাংলাদেশের বাইরে ফুটবল নিয়ে কিন্তু বিলিয়ন ডলারের বিজনেস হচ্ছে। বিজনেস হাউসগুলো ডেভেলপমেন্ট হচ্ছে, ক্লাবগুলো ডেভেলপমেন্ট হচ্ছে, প্লেয়ার ডেভেলপমেন্ট হচ্ছে, টোটাল সামগ্রিক ফুটবলের ডেভেলপমেন্ট হচ্ছে। কারণ আজকাল ফুটবলটা এমন একটা ইস্যু চলে গেছে যে এখানে প্রচুর পয়সা লাগে, ইনভেস্টমেন্ট লাগে। তো ইনভেস্টমেন্ট তো পকেটের পয়সা দিয়ে ইনভেস্টমেন্ট করা যায় না, সরকারের কোষাগার থেকে টাকা এনেও কিন্তু ইনভেস্টমেন্ট করা যায় না। ইনভেস্টমেন্টের জন্য আপনাকে টাকা জেনারেট করতে হবে, ডিফারেন্ট ওয়েতে জেনারেট করতে হবে, নতুন মডেল নিয়ে। ফুটবলের বিভিন্ন মডেল আছে, এই মডেলগুলো নিয়ে আপনাকে সামনে আসতে হবে। তো যার মধ্যে একটা ইন্টারন্যাশনাল মডেল ছিল আমাদের এই বিএসএল, এটা নিয়ে আমরা সামনে চলে আসছি এবং আমরা উই আর ভেরি মাচ কনফিডেন্ট যে এটা একটা বাংলাদেশের খুব প্রতিষ্ঠিত একটা ভালো ফুটবলের ডেভেলপমেন্ট, এট দ্য সেম টাইম ইটস এ গুড বিজনেস হবে। কারণ আমি যদি মনে করেন আমি একটা বিজনেস থেকে ফুটবলের বিজনেস থেকে 10টা টাকা যদি আমাদের কোম্পানি ইনকাম করে, আমি ওই 10 টাকা থেকে আরো 3 টাকা যদি ফুটবলে আমি খরচ করতে পারবো, আমার কোনো দ্বিধা লাগবে না, কারণ বিকজ আই এম আর্নিং দ্য মানি ফ্রম দি ফুটবল। তো এই জন্য ফুটবলের ডেভেলপমেন্টের জন্য পয়সাও দরকার আছে, এট দ্য সেম টাইম এখানে দুটো জিনিস কাজ করতেছে। একটা হচ্ছে টোটাল সামগ্রিক ফুটবলের ডেভেলপমেন্ট, আর হচ্ছে ডেফিনেটলি এর মধ্যে বিজনেস তো নিহিত আছেই। কারণ আমরা যদি ফুটবলকে বাণিজ্যিকীকরণ, কমার্শিয়ালাইজেশন আমরা যতদিন না করতে পারবো প্রপার ওয়েতে, ততদিন কিন্তু ফুটবলের ডেভেলপমেন্ট করা খুব কষ্ট হয়ে যাবে, কারণ ফুটবলে প্রচুর পয়সা লাগে। এই যে ফুটবল ফেডারেশন আমি তো দেখতেছি ফুটবল ফেডারেশন যে চালাচ্ছে কি কষ্ট হচ্ছে, আমি দেখতেছি গভর্নমেন্ট থেকে টাকা পায় না, গভর্নমেন্ট কোনো সাপোর্ট দেয় না। বিভিন্ন এএফসি থেকে, তারপরে আমাদের স্পন্সর থেকে, তারপরে ওই ফিফা থেকে যত টাকা আছে এগুলো দিয়ে ম্যানেজ করতে হয়। বিভিন্ন দেনাদানি আছে, এটা অনেক কিছু আছে, বিভিন্ন স্পন্সর থেকে যে আসে কোনো রকম ভাবে ম্যানেজ করতেছে। তো এই ধরনের যদি কোনো টুর্নামেন্ট করে, এই ধরনের যদি করে আমরা এখান থেকে যদি একটা টাকা যদি ইনকাম করতে পারি, দেন আমরা উই ক্যান শেয়ার দিস থিংস উইথ দ্য বাংলাদেশ ফুটবল ফেডারেশন, সো দ্যাট ফুটবল ফেডারেশন এমন একটা জায়গা, ইট ইজ গাইডেড বাই দি ফিফা এন্ড এএফসি।
তো এখানে এখানে ওনারা যদি ঠিকমতো প্রপার হাত শক্ত হয়, ফিনান্সিয়াল হাত যদি শক্ত হয়, ওনাদের যে সমস্ত এজেন্ডা আছে সামনে, আমি যে দেখেছি এজেন্ডাগুলোকে বাস্তবায়ন করতে খুব ইজি হবে এবং এতে সামগ্রিক ফুটবলের ডেভেলপমেন্ট হবে। অবশ্যই একজন দর্শক আছেন আমাদের সাথে, তার সাথে একটু কথা বলবো। হ্যালো দর্শক, কে আছেন আমাদের সাথে? আপনার নাম বলে প্রশ্নটি করুন। জি, আমি রফিক আজাদ বলছি শ্যামলী থেকে। আমি বাদল ভাইকে প্রশ্ন করবো দুটা। সেটা হচ্ছে, বাদল ভাই বর্তমানে ফুটবল ফেডারেশনের একজন সহসভাপতি। তো ওনার কাছে আমার প্রশ্নটা হচ্ছে যে আপনারা বিএসএল আয়োজন করছেন, সেটার জন্য আপনাদেরকে সাধুবাদ জানাই। কিন্তু মার্চ থেকে আপনার শুনেছিলাম মার্চ থেকে আপনার ফুটবল একাডেমিটা পুরোপুরি শুরু হবে। তো এই ব্যাপারে কিন্তু আমরা কিছু শুনছি না, গত 3 মাস যাবত কোনো খবর আসছে না মিডিয়াতে, আপনাদের পক্ষ থেকে কিছু শুনছি না। তো সেটার ব্যাপারে কতদূর এগিয়ে আছেন সেটা একটু জানাবেন। আরেকটা হচ্ছে, বর্তমানে বাংলাদেশের যে জাতীয় ফুটবল দল, এখানে নিয়ে অনেক কিছু হয়ে গেল। মামুনুল সহ বেশ কয়েকজন খেলোয়াড়কে বসিয়ে দেওয়া হয়েছে, কি কারণে আমরা জানি না। তো এই ফুটবলের ভবিষ্যৎ কি? মানে এখন তো সামনে আন্তর্জাতিক ম্যাচ নেই, তো আপনারা কি ভালো কোচ নিয়োগ দিবেন কিনা এবং এই ফুটবল জাতীয় দলের ফুটবলটা কন্টিনিউ করবে কিনা, নাকি আবার স্টপ হয়ে যাবে, সেটাও জানতে চাচ্ছি। জি, আপনাকে ধন্যবাদ। আমরা এই প্রশ্নের উত্তর জানবো, তবে আমরা একটি বিরতি থেকে ফিরে, দর্শক আমরা আবারও ফিরবো বিএসএল এবং ফুটবলের অন্য বিষয় নিয়ে আলোচনা করব। ফিরছি একটা বিরতির পর। বিরতির পর আবারও ফিরে এলাম আমাদের নিয়মিত আয়োজন জেবি গ্রুপ বিয়ন্ড দ্য গ্যালারিতে। আপনাদের সাথে আছেন কনক মাহমুদ এবং আমাদের স্টুডিওতে আজকে আছেন বিএসএল এর উদ্যোক্তা রুহুল আমিন তরফদার এবং ফুটবল ফেডারেশনের সহসভাপতি বাদল রায়। দর্শক, আমরা কথা বলছিলাম বাংলাদেশ সুপার লিগ নিয়ে, তবে হ্যাঁ, কিছু দর্শক ফোন করেছেন, তারা জাতীয় দলের ব্যাপারে জানতে চাচ্ছেন। এখনো আরেকজন দর্শক আমাদের সাথে রয়েছেন, আমরা তার সাথে কথা বলবো। হ্যালো দর্শক, কে আছেন আমাদের সাথে? আপনার নাম বলে প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম সালাম, বলুন। হাফেজ ইকবাল, নাগাইশ ব্রাহ্মণপাড়া, কুমিল্লা থেকে বলছিলাম। আচ্ছা আচ্ছা। আমার বাদল ভাইয়ের কাছে আমার প্রশ্নটা হবে, তো বাংলাদেশ সুপার লিগ বিসিএল, এটা আমরা জানি 2017-তে হওয়ার সম্ভাবনা আছে। তো এখানে আমাদের ফুটবল 80 এবং 90-র দশকে যেভাবে অনেক এগিয়ে গেছিল, কিন্তু এখন কিন্তু অনেকটা পেছনে। তো এই বিসিএল আমাদেরকে কতটুকু ফুটবলটাকে এগিয়ে নিয়ে যেতে সহায়তা করবে এবং সঠিক পথে ফুটবল, বাংলাদেশ ফুটবলটা আবারও হাঁটতে শিখবে বা হাঁটবে, এই ব্যাপারে একটু বাদল ভাইয়ের মতামতটা একটু জানতে চাচ্ছিলাম। আসলে জি, ধন্যবাদ আপনাকে। বাদলদা, আসলে অনেকগুলো প্রশ্ন জমা হয়ে গিয়েছে। শুরুতে একটু বলতে হবে যে এই জাতীয় দলের ফুটবলারদের, যেহেতু তারা আপনাকে পেয়েছেন, প্রশ্নটা ছিল যে এই জাতীয় দল ফুটবলারদের নিষিদ্ধ হওয়ার ব্যাপারে আসলে টিম ম্যানেজমেন্টের উপর কতটুকু দায় বর্তায়। আমি শেষ প্রশ্নটা দিয়ে শুরু করি। জি প্লিজ। উনি বলছেন যে বিএসএল দিয়ে আমাদের কি হবে। আমি প্রথমে বলবো, বিএসএল এর যে এখন যে ব্যবস্থাপনাটা চলছে, সেখানে অনেক কিছু জড়িত হওয়ার প্রশ্ন রয়েছে। সবাইকে আমরা একটু সম্পৃক্ত করতে চাই। এখানে ধরেন আমাদের যুব ক্রীড়া মন্ত্রণালয় যেটি আছে এবং আমাদের জাতীয় ক্রীড়া পরিষদ, তাদের ভূমিকাটা হবে সবচেয়ে বেশি, কারণ মাঠগুলি কিন্তু তাদের। আমরা একটু আগে উনি বলছিলেন যে আমরা বিভিন্ন জায়গায় মাঠ পরিদর্শনে গিয়েছিলাম। আমাদের দেশে কিন্তু মাঠগুলি আছে, দুর্ভাগ্যের বিষয় হচ্ছে মাঠগুলির কোনো মেনটেনেন্স নেই। আর যেটুকু মেনটেনেন্স আছে সেখানেও লোকাল খেলা চালানো খুব মুশকিল। কোন জায়গায় হয়তো মাঠটা ভালো আছে কিন্তু ড্রেসিং রুম নাই, অথবা সাংবাদিকদের গ্যালারি নাই। এমন কিছু জিনিস আমরা এবার দেখলাম এবার সফরে, যে সেখানে আমাদের মাননীয় সচিবও ছিলেন, মানে সচিব মহোদয় আমাদের যুব ক্রীড়া মন্ত্রণালয়ের। সুতরাং এই যে একটা পার্ট, অনেকগুলো পার্ট কিন্তু জড়িত। সেই পার্টগুলোর মধ্যে আমি মনে করি আমাদের ক্রীড়া সচিব, মাননীয় মন্ত্রী, তারা খুবই এই বিষয়টা তারা খুব ভালোভাবে নিয়েছেন এবং তারা উপলব্ধি করছেন যে এই বিএসএলটা হলে পরে বাংলাদেশের খেলাধুলায় একটা নতুন একটা ধারা সৃষ্টি হবে। কি ধারা সৃষ্টি হবে? সেটা হলো যে বিএসএল হলে পরে, আমি আগেই বলছিলাম যে দেশি বিদেশি অনেক কোচিং স্টাফরা এখানে আসবে, বিদেশি অনেক ভালো ভালো প্লেয়াররা ওনারা যোগাযোগ করছেন। একটা পুল করবেন তো, যে এই প্লেয়ারগুলি দিয়ে আমি দিলাম, তোমরা সবাই মিলে এটা একটা বিডিং হবে, সেই বিডিং থেকে নিয়ে আসবে। তাতে কি হবে? এখানে টাকার ইনভেস্টমেন্টটা কেন? আমাদের দেশি প্লেয়াররাও টাকা পাবে। তা আমি দেশি প্লেয়ারদের বলবো, এটা আমরা করছি এই জন্য যে গত কয়েকদিনে যা দেখলাম প্লেয়ারদের আন্তরিকতা নিয়ে, তাদের মানে দায়িত্বশীল ভূমিকা নিয়ে যে কথাগুলি আমরা বলছিলাম আর কি, আমরা আসলে না পেরেই শাস্তিটা আমাদেরকে দিতে হয়েছে। আমাদের কি ভালো লেগেছে যে মামুন খেলতে যাইতে পারবে না ন্যাশনাল টিমে, জাহিদ যেতে পারবে না, সানির মতো একটা নতুন প্লেয়ার যেতে পারবে না? আমরা আসলে এইটুকু রিস্ক আমরা নিয়েছি, কারণ জাতি এই খেলা দেখতে চায় না। জাতি তার এই মাঠে বসে প্লেয়াররা অদায়িত্বশীল খেলা খেলবে, অদায়িত্বশীল কথা বলবে, এটা তাদের দায়িত্ব না। দায়িত্ব হচ্ছে আমাদের। আমরা বাইরে থেকে টেনশন করব, আমরা অনেক পলিসি নিব, বাট প্লেয়ারদের কাজ হচ্ছে মাঠে খেলা। কিন্তু প্লেয়ারদের মাঠে খেলা দেখে তো কেউ অ্যাট্রাক্ট হচ্ছে না। সুতরাং এটা হচ্ছে আমাদের কনসার্ন। আমাদের কনসার্ন হচ্ছে প্লেয়াররা মাঠে ভালো খেলতে হবে। তারা যেটুকু ভালো খেলে
আবার আমরা যখন একটু স্পেশাল ট্রেনিং দিই তার মানে কি ওইটা খেলবে নাহলে একটু ভালো খেলবে, এটা হচ্ছে এখানে বিষয়। আমরা যেটা মনে করি বিএসএল হলে পরে যেটা হবে সেটা হলো আমাদের প্লেয়াররা বিদেশি বড় বড় প্লেয়ারদের সাথে খেলবে, তাদের সাথে মানে নেক টু নেক ফাইট হবে, তাদের সাথে ফিজিক্যাল ক্ল্যাশ হবে। এতে আমাদের প্লেয়াররা বুঝবে, আমরা যারা বাইরে থেকে অর্গানাইজার থাকবো তারাও বুঝবো যে আমাদের ডিফারেন্সটা কোথায়। সুতরাং এই যে বিষয়গুলো আসবে এবং এই যে কম্পিটিশন এটা তৈরি হবে, আপনি দেখেন ভারতে যে বিএসএল হলো, একটা আইএসএল হলো, মাঠে কি দেখেছেন কোথাও কোনো জায়গা আছে মাঠে? উপচে পড়া দর্শক, তারা ভালো খেলা দেখতে গিয়েছে। তা আমাদের দর্শকরা ভালো খেলা দেখতে চায়, সেই ভালো খেলার লক্ষ্যেই কিন্তু আমরা এগুলি করছি। খেলার কিন্তু অনেকগুলি পার্ট আছে, আমাদের ফেডারেশনে অনেকগুলো পার্ট। যেমন একটু আগে বলছিলেন একাডেমি নিয়ে, আমি একাডেমি নিয়ে কথা বলছি, বাট বিএসএল বলবো, বিএসএল এর যিনি উদ্যোক্তা আমি তাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। কারণ আমাদের এই সময়ে যেখানে অনেক সমালোচক অনেকভাবে কথা বলছেন, ঠিক এই সময় ওনার মতো একজন প্রতিষ্ঠান যিনি আসলেই ক্রিয়া পাগল মানুষ উনি এসছেন। এই জন্য আমি মনে করি আমাদের এই সময়ে আমরা যারা এই কাজটা করছি আমরা মনে করি আমরা একটু সঠিক পথে আছি। হ্যাঁ, চলার পথে আঁকা বাঁকা হতে পারে, এবং আমরা যেটুকু অভিজ্ঞতা সঞ্চয় করেছি, আমরা যাদের আলোচনা সমালোচনা, অবশ্যই আলোচনা সমালোচনা করবেন, কিন্তু আমি একটা অনুরোধ করব, ফুটবলের নিজস্ব একটা ঐতিহ্য আছে। আপনারা যারা বলছেন তারাও কিন্তু ফুটবলের ঐতিহ্য থেকে আপনাদের সবাইকে চিনে। আপনারা একটা গঠনমূলক সমালোচনা করেন, তথ্যভিত্তিক সমালোচনা করেন, আমাদের ফুটবল নিয়ে কথা বলেন, আমাদের কিছু অ্যাডভাইস দেন, তাইলে আমরা ভালোভাবে চালাতে পারবো। আর আমি পরিশেষে বলবো বিএসএল ডেফিনেটলি একটা সুন্দর একটা রূপ নিবে। এখানে কিন্তু ফিফা, এফসি, আমাদের সরকার, বিভিন্ন জেলা বিভাগ এগুলি কিন্তু এখানে জড়িত রয়েছে। তারপরে তো ফ্র্যাঞ্চাইজি কারা আসবে এটা হলো পরের বিষয়। 2 নম্বর হচ্ছে উনি বলেছেন যে একাডেমি নিয়ে, হচ্ছে মজার ব্যাপার হচ্ছে একাডেমির বিষয়টাই কিন্তু এখন ওনার কাছে, উনি কিন্তু আগ্রহ দেখিয়েছেন প্রফেশনাল ওয়েতে যে আমি একাডেমি নিয়ে আপনাদেরকে সাহায্য করতে চাই, এবং একাডেমির যে স্টাফ, একাডেমিকে সুন্দরভাবে সাজানো, প্লেয়ারদের লেখাপড়ার বিষয়, খেলাধুলার যে সুযোগ সুবিধাগুলি আছে, ওনার সাথে অলরেডি আমাদের একটা এমওইউ হতে যাচ্ছে। কারণ উনিও আমাদেরকে এই ব্যাপারটা আমাদেরকে সাহায্য করবেন। সেখানে আমরা যুব ক্রীড়া মন্ত্রণালয়ের কাছে, আপনারা জানেন এই আমাদের যে একাডেমি, বিএফএফ একাডেমি রয়েছে, সেটাকে আবার নতুন করে একটা রিনিউয়ালের বিষয়টা আসছে খুব শীঘ্রই। তো যেহেতু সামনে ইলেকশন আছে, এই জন্য আমাদের কিন্তু এমনি প্ল্যান প্রোগ্রাম সবকিছু ঠিক আছে। আমরা কিন্তু ইয়ের পরে, এই ইলেকশনের পরপরই কিন্তু ওনার সহায়তায় আমরা কিন্তু দ্রুত আমরা এই যে একাডেমিতে আমাদের প্লেয়াররা ইন করবে। এখানে 12 আন্ডার 12, আন্ডার 14, আন্ডার 16 এগুলি কিন্তু পুরোপুরি রেডি করা আছে। তারা কিন্তু হয়তো বা ইলেকশনের আগেও হতে পারে, ইলেকশনের পরও হতে পারে। আমরা এই একাডেমিকে নতুন করে আবার একটা সাজানোর চেষ্টা করছি, চিন্তা করছি। একটু রুহুল আমিন ভাইয়ের কাছে যেতে চাচ্ছিলাম যে এই যে জাতীয় দলের ফুটবলার যখন নিষিদ্ধ হলো তখন আসলে অনেক কথা উঠেছে, তাহলে কে খেলবে? একটা কিন্তু অভাব কিন্তু সৃষ্টি হয়েছে জাতীয় দলে, ফুটবলার পাওয়া যাচ্ছে না। এই স্প্যানিশ কোচ যিনি, তিনিও কিন্তু বলেছেন। তো সেক্ষেত্রে আসলে আপনার কি মনে হয় যে এই বিএসএল এবং এই যে একাডেমি নিয়ে যে আপনারা যে কাজ করবেন, সেক্ষেত্রে জাতীয় দলের জন্য খুব বড় একটা অবশ্যই এটা তো জাতীয় দলের এটা ভূমিকা পালন করবেই। তার কারণ হচ্ছে যে আমরা যে বিএসএল যেটা করতে যাচ্ছি, সেই বিএসএল এর ভিতরে আমাদের অলরেডি এটাতে মানে কি ধরনের প্লেয়ার থাকবে তার একটা ড্রাফট রূপরেখা অলমোস্ট প্রায় শেষের পথে। তার মধ্যে একটা কম্পোনেন্টের কথা বলি, যেখানে আমাদের প্রতিটা আপনার ফ্র্যাঞ্চাইজির সাথে 5 জন করে আন্ডার 19 ছেলে থাকবে। আন্ডার 19 এর মধ্যে একজনকে প্রতি ম্যাচে খেলতেই হবে তাকে। তো আমাদের এটা উদ্দেশ্যটা কেন? উদ্দেশ্যটা হচ্ছে যে বিএসএল থেকে কিছু ছেলে বের করে নিয়ে আসা, করে নিয়ে এসে সেটা তারা বিভিন্ন ক্লাবে বিএসএল শেষ হয়ে যাওয়ার পরবর্তীতে যখন দলবদল হবে, দলবদলে বিভিন্ন ক্লাবে খেলবে, তার পরবর্তীতে তারা আপনার ন্যাশনাল টিমে খেলবে। এবং এই যে যারা আন্ডার 19 এর কথা 5 জন করে বলতেছি, প্লাস আমাদের দেশের ছেলেরা থাকবে, বাইরের প্লেয়াররা থাকবে, এবং যে কোচ যিনি আসবেন, কোচও হবে বাইরে থেকে কোচ আসবে। এই কোচের আন্ডারে যখন কন্টিনিউ 3টা মাস একদম কমপ্লিটলি কোচিং হবে, তখন দেখবেন যে এই যে 5 জন করে প্রায় 8টা ফ্র্যাঞ্চাইজি থেকে 5-8টা 40 জনের একটা কমপ্লিট ট্রেনিং হচ্ছে, কিন্তু প্রায় 3 মাসের ট্রেনিং। এখান থেকে তো কিছু ছেলে আমরা পাবোই। এট দ্য সেম টাইম রেগুলার যে সমস্ত প্লেয়াররা আছে তারাও কিন্তু ওই বিদেশি কোচের আওতায় যখন 3 মাস খেলবে, প্লাস যেটা বাদলদা বলে গেছেন কিছুক্ষণ আগে, যে আমাদের বাইরে যে সমস্ত ইউরোপ ল্যাটিন আমেরিকার প্লেয়াররা এসে যখন নেক টু নেক লড়াই হবে, তখন কিছু টেকনোলজি তো ট্রান্সফার অটোমেটিক্যালি হবে। এবং এখানে তো আমাদের ছেলে যে সমস্ত আমাদের রেগুলার প্লেয়ার, এট দ্য সেম টাইম আন্ডার 19 যে প্লেয়ার আছে তারা তো ডেভেলপমেন্ট হবে, এবং পরবর্তীতে তারা ন্যাশনাল টিমে যে দেশের জন্য অবদান রাখবে। প্লাস
এই যেটা আপনার একাডেমির কথা যেটা আসলো, একাডেমির প্রপোজালটা আছে। একাডেমিটা হচ্ছে যে এটা একটা আমাদের পাইপলাইনে ছেলেদের তৈরি করতে হবে। এই যে একাডেমি থেকে যে সমস্ত ছেলেগুলোকে আমাদের যে প্ল্যানটা আমরা করেছি, ছেলেগুলো যেগুলো বের হবে তারা আমাদের দেশের ক্লাবের এখানে কিন্তু একটা বিজনেস মডেল কাজ করতেছে। কারণ আসলে বিজনেস মডেল ছাড়া একাডেমি চালাতে গেলে তো আপনাকে তো টাকা আর্ন করতে হবে। এই যে বিজনেস মডেলে এখানে যেভাবে আমাদের স্কিমটা আমরা সাজাচ্ছি, এই স্কিমে কিন্তু যে সমস্ত ছেলেরা বেরোবে তারা কিন্তু মোটামুটি বাংলাদেশের আমাদের এশিয়া লেভেলের কিন্তু ভালো পজিশনের ছেলেগুলো বেরোবে এবং ওইভাবে কিন্তু কাজগুলো করে যাচ্ছি। তো এই ছেলেগুলো খেলবে কোথায়? ফার্স্ট প্রিফারেন্স পাবে বাংলাদেশের ক্লাব যেগুলো আছে ক্লাবগুলোতে, তারপরে তারা সেই ক্লাবগুলো খেলবে, অথবা যদি তার প্রাইসিং এর জন্য ভালো যদি প্রাইস পায়, ভালো যদি তার ডেভেলপমেন্ট হয়, এশিয়ার বিভিন্ন ক্লাবে তারা খেলতে পারবে। যখন ন্যাশনাল টিমে যখন খেলা হবে অটোমেটিক তারা চলে আসতে হবে ন্যাশনাল টিমে। তো এটা হচ্ছে একটা লং টার্ম প্ল্যান, ইটস এ কম্প্রিহেন্সিভ প্ল্যান। আমরা আগাচ্ছি এটা কমপ্লিটলি কম্প্রিহেন্সিভ প্ল্যান নিয়ে, টুগেদার উইথ দ্য ফুটবল ফেডারেশনের সাথে আমরা একটা কমপ্লিটলি একটা কম্প্রিহেন্সিভ প্ল্যান নিয়ে আগাচ্ছি। কারণ আজকে ফুটবলের যে অবস্থা, এই যে এতগুলা ম্যাচ খেলছে, এই যে এবার গত বছরে বাদলদা বললেন এতগুলো ইন্টারন্যাশনাল ম্যাচ, এতগুলো প্র্যাকটিস ম্যাচ, ইন্টারন্যাশনাল ম্যাচগুলো খেলার পরে কিন্তু যে খেলা আমরা সবাই আশা করেছিলাম সেটা খেলা কিন্তু আমরা মাঠে আমরা দেখতে পাইনি। যার জন্য কিন্তু নতুন নতুন প্রোডাক্ট নিয়ে এখন কাজ করে যাচ্ছে এবং নতুন আপনার কমপ্লিটলি ধারাবাহিক যে একটা সিস্টেম, নর্মাল সিস্টেম থেকে বেরিয়ে একটা ডিফারেন্ট ওয়েতে যাওয়া হচ্ছে, যাতে করে নতুন কিছু জিনিস ইনসার্ট করা। অবশ্যই আমরাও আশা করি আসলে এরকম কিছু নতুন ফুটবলার আসবে বিএসএল এর মাধ্যমে। আমরা আরেকটি বিরতিতে যেতে যাচ্ছি। দর্শক, কথা বলছিলাম বিএসএল নিয়ে, আমরা আরো কথা বলবো, ফিরবো একটা বিরতি নিয়ে। বিরতির পর আবারও ফিরে এলাম জেবি গ্রুপ বিয়ন্ড দ্য গ্যালারিতে। দর্শক, কথা বলছিলাম বাংলাদেশ সুপার লিগ নিয়ে। আমাদের সাথে আছেন এই টুর্নামেন্টের উদ্যোক্তা রুহুল আমিন তরফদার এবং ফুটবল ফেডারেশনের সহসভাপতি বাদল রায়। তো আমি আরেকটা বিষয় জানতে চাচ্ছিলাম, এখনো তো ভেন্যু যেটা প্রাথমিক পর্যায়ে দেখা হয়েছে, তো এগুলো যদি পুরোপুরি প্রস্তুত করতে হয় সেক্ষেত্রে আপনি এর আগের অংশে বলেছেন, তারপরে যদি আরেকটু বিশদভাবে বলতেন যে আসলে এখন ভেন্যুগুলোর অবস্থা কিরকম রয়েছে। তো শুধু ভেন্যু নয়, ওই অঞ্চলে কিন্তু এই যে বিদেশ থেকে ফুটবলাররা আসবেন এবং কোচরা আসবেন, টিমগুলো আসবে, তাদেরকে রাখার ক্ষেত্রে 5 তারকা হোটেল প্রয়োজন, অন্তপক্ষে একটি ভালো মানের হোটেল প্রয়োজন। এইসব দিকে কিন্তু বিবেচনা করতে হচ্ছে। তো এক্ষেত্রে বাফুফে কতটুকু এগিয়েছে? আমি আগেই বলেছিলাম যে আমরা আসলে এই সাম্প্রতিক রেজাল্ট, তারপরে সাম্প্রতিক যে আমাদের অর্গানাইজেশন সাইট, এগুলো নিয়ে যেমন আমাদের মধ্যে আলোচনা হচ্ছে, বাইরে আলোচনা হচ্ছে, আপনাদের মিডিয়াতে আলোচনা হচ্ছে, আমরা কিন্তু এগুলি খুব গুরুত্বের সাথে নিয়েছি। যার কারণে দেখবেন এত কিছুর পরে আমরা এত বড় একটা বিএসএল যেখানে 200 কোটি টাকা ইনভেস্ট হবে, সেটা নিয়ে আবার নাড়াচাড়া করছি কেন? অনেকের মধ্যে এটা প্রশ্ন থাকতে পারে। আসলে আমরা ওই বিষয়গুলি নিয়ে আলাপ করে এখান থেকে সরে এসে কিভাবে নতুন করে পথ চলা যায় সেই বিষয়টা আমরা আলোচনা করছি। আমি শিওর যে বাংলাদেশ একটা নতুন গতি পাবে। আমি যেটা বলতে চাইছিলাম যে বিএসএল একটা নতুন ধারা, নতুন একটা সিস্টেম, এবং এটার মধ্যে বহুমাত্রিক জিনিসগুলো এখানে যোগ করা উচিত। সেখানে যেমন আমরা প্রথমেই ভেন্যুগুলো দেখতে গেলাম, কেন আমাদের ভেন্যুগুলো লাগবে, কারণ আমরা এটা শুধু ঢাকায় খেলবো না, 8টা ডিভিশনে খেলতে চাই। 8টা ডিভিশনের মধ্যে আমরা 3 জায়গায় গিয়েছি, রংপুর গিয়েছি, ময়মনসিংহ গিয়েছি, রাজশাহী গিয়েছি, এবং এখানে দেখেছি কোথাও নেমেছি, নামার সময় যেহেতু আমরা হেলিকপ্টারে গিয়েছি, নামার সময় দেখেছি কোনো মাঠ থেকে খুব ধুলা উঠছে। তখনই আমরা একটু পরখ করতে পারলাম যে মাঠটার কি অবস্থা। আসলে মাঠের প্রতি আমাদের দৃষ্টিপাত অনেক কম। মাঠের বিষয় আছে, ড্রেসিং রুম আছে। আমাদের সচিব মহোদয় নিজে দেখেও খুব আশ্চর্য হয়েছেন যে এইভাবে আমরা তো কিছুদিন আগেও ইন্ডিয়াতে গেলাম এসএ গেমস খেলতে, এর আগে আমরা বিভিন্ন জায়গায়, মালয়েশিয়া বলেন, বিভিন্ন জায়গায় বলেন, আমাদের তো অনেক কিছু অভাব আছে, অনেক কিছু আমি বলবো যে খুব চিন্তাধারা নিয়ে আমরা এগোচ্ছি না আমাদের পুরা স্পোর্টসটা। কারণ আপনি দেখেন অন্য জায়গায় যখন আমরা যাই তখন একটা মাল্টিপল বিল্ডিং থাকে, যেখানে একতলায় থাকে ভলিবল, এক জায়গায় থাকে কেরাতে, এক জায়গায় থাকে জুডু। এরকম কিন্তু মাল্টিপল বিল্ডিং এটা হতে পারে, যেখানে এখানে কালকে আমি কালকে আমরা এই বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের আমাদের নতুন মাননীয় সেনা প্রধানের আন্ডারে আমরা ওই এসএ গেমস নিয়ে একটা রিভিউ করছি, নির্বাহী কমিটির সভাপতি সবাই, কিন্তু ওই রিভিউতে প্রত্যেকটা জায়গায় লেখা আছে প্লেয়ারদের মনোসংযোগের অভাব, ফ্যাসিলিটিজের অভাব, এবং প্লেয়ারদের এই পারফরমেন্সে আরো মনোযোগী, আরো দীর্ঘমেয়াদী হওয়া উচিত। এই বিষয় নিয়ে আলোচনা করতে যে আমরা অনেক কিছু এখানে খুঁজে পেলাম যে আসলে আমাদের চিন্তাধারাটা কত দূরে যাওয়া উচিত। আমি বলবো যে বিএসএল এর বিষয়টা আমাদের ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে আমরা অত্যন্ত সাকসেসফুলি করতে চাই, এবং এই জন্য আমাদের যে কতগুলা জিনিস আছে যেগুলি হয়তো অনেকেই এটাকে ছোট করে দেখবেন, কিন্তু আমার কাছে বড়, যে এখানে একটা ড্রেসিং রুম, এখানে যাওয়া আসার যে ট্রান্সপোর্টেশন, দিয়ে হচ্ছে হোটেল,
হোটেল কিন্তু সব জায়গায় ভালো হোটেল নাই, আমাদের অনেক অনেক বিভাগীয় শহর গড়ে উঠেছে, জি। কিন্তু সেখানে কিন্তু ভালো হোটেল নাই। কিন্তু যে সমস্ত জায়গায় যে হোটেলগুলি আছে আমরা চেষ্টা করব এই হোটেলগুলোকে ভবিষ্যতে যেন আরো ভালো করে করা যায়। তবে এই মুহূর্তে আমাদের প্রধান চাহিদা হচ্ছে মাঠটাকে সংস্কার করা, ড্রেসিং রুম, মিডিয়া রুম, এবং আমাদের যারা ভিআইপি আসবে বাইরে থেকে, গ্যালারি, দর্শকরা খেলা দেখবে, তাদের ফেসিলিটিস এবং হোটেল ফেসিলিটিস, ট্রান্সপোর্ট ফেসিলিটিস, এই বিষয়গুলিটা এনশিওর এই করার জন্য বিষয়গুলো আসলে ensure ইতিমধ্যেই যুব ক্রীড়া মন্ত্রণালয় আমাদেরকে ডেকেছে, আমাদের সাথে 2-3 বার কথাও হয়েছে। জি। আমরা এখন কম্প্রিহেন্সিভ একটা প্ল্যান উইথ দি হেল্প অফ দি আওয়ার আদার যে ডিভিশন, জি 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 যে স্টেডিয়ামগুলি আছে তাদের সাথে কথা বলে এবং ফেডারেশন মিলে আমরা এই কয়েকদিনের মধ্যেই তাদের কাছে হস্তান্তর একটু করব। রুহুল আমিন ভাইয়ের সাথে কথা বলতে যাচ্ছিলাম যে এই বাইরে যে ফ্যাসিলিটিস গুলো রয়েছে এগুলো ছাড়া আসলে প্রচারণার বেশ আলোচনা চলছে, কারণ আপনারা যে লোগো উন্মোচন করেছিলেন সেখানেও কিন্তু আসলে প্রচারণার খুব একটা বেশি সংবাদ মাধ্যম প্রচার করেছে কিছু, কিন্তু তারপর খুব একটা বেশি দর্শক হয়নি। এই ব্যাপারে কি বলবেন? আমরা আসলে একটা স্কিম নিয়েছি আমাদের এপ্রিল মাসের থেকে, এই মে মাস থেকে শুরু করবো যেটা আমরা। তো এর মধ্যে আমরা কিছু আমাদের যেমন থিম সং এ ভিডিও থিম সংটাকে চেঞ্জ করে নতুন আরো একটু যুগ উপযোগী করার জন্য আমরা অলরেডি প্ল্যান হাতে নিয়েছি। কিছু আমাদের টোটাল একটা আসলে মার্কেটিং প্ল্যান আমাদের তৈরি হচ্ছে, যেটা আমাদের এই মাসের মধ্যে কমপ্লিট হয়ে যাবে। তো এটার সাথে সাথে আরেকটা ইস্যু যেটা চলে আসতেছে, এটা নিয়ে কোনো বিষয় না, এটা কিন্তু আমরা কিন্তু কাজ করে যাচ্ছি। এর সাথে আসতেছে আমাদের ব্র্যান্ড অ্যাম্বাসেডারের বিষয়টা। এখনো ব্র্যান্ড অ্যাম্বাসেডার কি হবে এটা এখন আমরা ফিক্স করতে পারিনি, যেটা আমরা আশা করতেছি বাই এপ্রিল এটা ফাইনাল আমরা করে ফেলবো। কারণ ব্র্যান্ড অ্যাম্বাসেডারটা ফিক্স হয়ে গেলে কিন্তু আমাদের মার্কেটিং এর বিষয়টাকে নিয়ে আমরা কিন্তু আরো একটা স্টেপ আগে যেতে পারবো। তো তার আগে যে কাজগুলো চলতেছে এখনো, যেটা বাদলদা বলে গেলেন যে এই স্টেডিয়াম ইজ ওয়ান অফ দি মেজর ইস্যু, যে আমাদের আসলে কোন ডিভিশন গুলাতে আমরা ভেন্যুগুলো, আমরা অলরেডি প্রিলিমিনারি কিছু অলরেডি ডিক্লারেশন বিএফএফ থেকে দিয়ে দিয়েছে যে এই সমস্ত জায়গাগুলো ভেন্যু হতে পারে। আর আরো টোটাল আমাদের 8টা ভেন্যু লাগবে। ইনফ্যাক্ট 8টা ডিভিশন অথবা 8টা জায়গাতে 8টা ভেন্যুটা হয়ে গেলে, এই ভেন্যুটা মানে ফিক্স হওয়াটা খুব জরুরি হয়ে গেছে আমাদের। এইটা হয়ে গেলে কিন্তু বাদবাকি জিনিসগুলো চলে আসবে। কিন্তু প্রতিটা জিনিস কিন্তু কাজ কোথাও থেমে নেই, কারণ ইটস এ টোটাল একটা নিউ প্রোডাক্ট নিয়ে আমরা আসতেছি, এবং এটা আমরা শুরু করেছি একদম স্ক্র্যাচ লেভেল থেকে। স্ক্র্যাচ লেভেল থেকে আগে এসে আমাদের একটা টোটাল এটা কোম্পানির একটা মনোগ্রাম পর্যন্ত আমরা কি হতে পারে, আমাদের লগোটা কি হতে পারে সেই লগোটা আমরা করেছি, আমাদের মার্কেটিং প্ল্যানটা তৈরি হচ্ছে, আমাদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর কি হবে তৈরি হচ্ছে, রেডি হচ্ছে। আমাদের এই যে ফ্র্যাঞ্চাইজিদের তাদের টোটাল ফিনান্সিয়াল মডেল প্রায় শেষ করে নিয়ে এসেছে, যেটা আমরা আশা করতেছি এপ্রিলে অথবা এপ্রিলেই আমাদের কর্পোরেট নাইটে যেখানে আমরা প্রেজেন্ট করার কথা আর কি। তো এইগুলো কাজ কিন্তু সবগুলাই কিন্তু চলতেছে, এবং এটা আমরা অন টাইমের ভিতরে এইগুলোকে কাট অফ লাইন আমরা ঠিক করে ফেলেছি, কোন কোন সময় কোন কোন কাজগুলো হবে, কোন শেষ করে ফেলবো। তো আমরা যেভাবে আগাচ্ছে আমার মনে হয় যে আমরা ঠিক অন টাইমে, মানে অন টাইম বলতে যে এই যে নভেম্বর ডিসেম্বর তো আমরা চেঞ্জ করার জন্য অলরেডি প্ল্যান একটা মাথায় নিয়েছি, বিএফএফ এর সাথে আমরা এটা নিয়ে আলোচনা করে যাচ্ছি। তো যে জানুয়ারি ফেব্রুয়ারি যদি ঠিক হয়ে যায়, আমরা ইনশাল্লাহ জানুয়ারিতেই এই বিএসএল আমরাও আশা করি আসলে যাতে বিএসএল ডেডলাইন মতো যাতে মাঠে গড়ায়। দর্শক, আমরা কথা বলছিলাম বিএসএল নিয়ে, আমরা আশা করি আপনাদের আগ্রহ কিছুটা মিটেছে, এবং ভবিষ্যতে আমরা আরো আলোচনা করব হয়তো অন্য কোনো দিন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ, দেখা হবে আবারও।